নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। রবিবার রাতে জলপাইগুড়ি হলদিবাড়ি প্রধান সড়কে একটি টোটো ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ এক শিশু। জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায় রাস্তার পাশে দুটি সেনাবাহিনীর শেল পড়ে থাকতে দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রশাসনের বারংবার সচেতনতা বার্তা প্রদান। বড় ধরনের দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশু সহ টোটো চালক। রবিবার রাতে জলপাইগুড়ি হলদিবাড়ি শ্রীদয়াল সিনেমা হলের সামনে একটি মালবাহী গাড়ি ও টোটোর মুখোমুখি সংঘর্ষের ফলে টোটো গাড়ি পুরো ভেঙে যায়। গুরুতর আহত দুইজন। শনিবার রাতে জলপাইগুড়ি হলদিবাড়ির প্রধান সড়কে উল্টো দিক থেকে আসা এক 4 চাকা মালবাহী গাড়ি সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোকে আঘাত করে। ফলে টোটোর বেশিরভাগ অংশ একেবারেই ভেঙে যায়। টোটো চালক ও বাচ্চাটি এই দুর্ঘটনায় ব্যাপকভাবে আহত হয়েছেন, এমনটাই জানিয়েছেন পথচারী মানুষেরা। তাদের সাথে সাথে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ এসে সেই 4 চাকা গাড়ির চালক ও গাড়িটিকে থানায় নিয়ে যায়। এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে। তবে চালক বা আহতদের কারো নাম জানা যায়নি। কি হয়েছিল দাদা? ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন আসতেছি তখন এই গাড়িটা এই বউবাজের দিক থেকে আসতেছে টোটোটা, আর এদিক থেকে এক ড্রাইভার এসে ডাইরেক্ট টোটোটাকে মারি দেয়। বাচ্চা ছিল, একটা বাচ্চাটা ইনজোর হয়েছে, 10 তলাতে নিয়ে গেছে। এবং এই গাড়িওয়ালা যে আছে, গাড়িওয়ালারই দোষ, প্রচণ্ড নেশাগ্রস্তভাবে আছে। কি গাড়ি ছিল? গাড়ি তো ওটা দেখা যাচ্ছে কোনো হয়তো অফিস টফিসে হয়তো গাড়ি হবে গাড়িটা। টোটোর হাল কেমন? আর টোটোর হাল তো একদম শেষ, ড্রাইভারটারও অবস্থা শেষ, ও 10 তলাতে আছে। আর ব্যাটারি যাত্রী? ট্যাটারি সব ফাইটে গেছে। যাত্রী? হ্যাঁ, যাত্রী? যাত্রী বলতে কি একটা বাচ্চা ছিল, তবে আর যাত্রী ছিল কিনা ওটা বোঝা যায়নি, কারণ আমার গাড়িটা পেছনে ছিল। এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি তো ওদেরকে 10 তলাতে নিয়ে গেছে, আর ওই গাড়িটা যে ধরা হয়েছে গাড়িটা ওই পাশে আছে। আর টোটোটার তো অবস্থা আপনারাও দেখতে পাচ্ছেন যে কী অবস্থাতে আছে, তবে ড্রাইভারটারই দোষ। নদীর স্বচ্ছতা বজায় রাখতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদূর আসাম থেকে আসা জলপাইগুড়িতে সচেতনতার বার্তা নিয়ে এলেন অরণ্যপ্রেমী তথা পদ্মশ্রী যাদব পায়েং। এদিন জলপাইগুড়ির অভিমুখ এবং জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পদ্মশ্রী যাদব পায়েংকে উত্তরীয় ও ফুলের তোড়া সহ মেমেন্টো দিয়ে সংবর্ধিত করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। এছাড়াও এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফেও সংবর্ধিত করা হয় তাকে। এদিন তিনি নিজের হাতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন জলপাইগুড়ির করলা নদীতে। জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের কনভেনার দেবাঞ্জন বক্সি বলেন, আমরা পরিবেশকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। অসমের পরিবেশ বিখ্যাত পদ্মশ্রী যাদব পায়েংয়ের শরণাপন্ন হয়েছি। উনি যেভাবে পরিবেশকে রক্ষা ও পরিচর্যা করেছেন তার এহেন কর্মের প্রতি শ্রদ্ধা জানাই। অন্যদিকে জলপাইগুড়ি অভিমুখ সংগঠনের আহ্বায়ক প্রশান্ত নাথ চৌধুরী তিনি বলেন, ভারতের মহান ব্যক্তি যিনি আসামে নিজের হাতে কয়েক হাজার একর জমিতে নিজের হাতেই বনাঞ্চল তৈরি করেছেন, তাকে সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত। আমাদের বার্তা, নদীর কাছে যাও, নদীর কথা শোনো। সবাই আসুন জলপাইগুড়ি শহর ও করলা নদীকে দূষণ মুক্ত করি। এই বিষয়ে অসমের পরিবেশপ্রেমী পদ্মশ্রী যাদব পায়েং বলেন, জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী মানুষজনেরা ভালো কাজ করছেন। আজকের শহরে এসে সংবর্ধনা পেয়ে আমি খুবই অভিভূত। তিনি আরও বলেন, জলই জীবন, নদীকে দূষণ মুক্ত করুন। নদীতে প্লাস্টিক না ফেলার আহ্বান জানান। নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলেই একসাথে এগিয়ে আসার কথা বলেন। বেশি করে গাছ লাগান ও প্রাণ বাঁচান। পারিবারিক অনুষ্ঠানগুলিতে গাছ লাগানোর বার্তা দিলেন পদ্মশ্রী যাদব পায়েং। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক উমেশ বর্মা, বঙ্গীয় ভূগোল মঞ্চের তরফে জাতিস্বর ভারতী সহ শহরের বিশিষ্টজনেরা। দূষণে একেবারে অতিষ্ঠ নদীটা, আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই নদীটাতে কিছু মাছ ছাড়া হলো এবং বেশ কিছু মানুষ, উৎসাহী মানুষ, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ, তারাও এই অনুষ্ঠানে যোগদান করলেন। এবং এছাড়া আজকে আসামের একজন বিখ্যাত মানুষ শ্রী যাদব পায়েং, যিনি আসামে কয়েক হাজার বিঘে জমিতে বনাঞ্চল সৃষ্টি করেছেন
নিজের একক প্রচেষ্টায়, যে ভদ্রলোক একেবারে প্রচার বিমুখ, ওনাকে এখানে এনে আমরা একটা সম্বর্ধনা অনুষ্ঠান করলাম। আর যেটা আমরা চাইছি, যেটা প্রচার রাখতে চাইছি, যে জলপাইগুড়ির মানুষ যদি সচেতন না হয় তাহলে করলা নদীকে রক্ষা করা যাবে না। করলা নদী কিন্তু জলপাইগুড়ির লাইফ লাইন, তিস্তা যেমন সমগ্র জেলার লাইফ লাইন, করলা নদীটি কিন্তু শুধু শহরের লাইফ লাইন। এই নদীটি যেভাবে দিনে দিনে বিপর্যস্ত হচ্ছে, যেভাবে অবহেলার শিকার হচ্ছে, আমরা তার বিরুদ্ধে একটা লড়াই করছি, একটা সামাজিক সচেতনতার চেষ্টা করছি। নদীকে পরিষ্কার রাখতে হবে, নদীকে বাঁচান, আমরা বাঁচি। এটা হচ্ছে আজকের আমাদের মুখ্য কার্যক্রম। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম প্রশান্ত চৌধুরী। আমি অভিমুখ বলে একটা আমাদের সামাজিক সংগঠন আছে, সেই সংগঠনের আমি আহ্বায়ক। শতবর্ষ উদযাপন আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উপলক্ষে রবিবার শতবছর উদযাপন কমিটির তরফে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ির শহরের প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যেমন খুশি আঁকো, প্রকৃতি ও উৎসব, এই তিনটি বিষয়ের ওপর আজকের এই অঙ্কন প্রতিযোগিতাটি হয়েছিল। সারা বছর আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের 100 বছর উপলক্ষে 100তম বছর উদযাপন কমিটির থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বনাথ দে সরকার জানিয়েছেন। আমাদের আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষ উপলক্ষে আমরা সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে আজকে ছিল আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। তো সেখানে যতজন আমাদের এখানে মোটামুটি আগে নাম দিয়েছিল, তার থেকে অনেক বেশি সংখ্যক ছেলে মেয়েদের আমরা পেয়েছি। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমাদের প্রায় 422 জনের মতো হয়ে গেছে আজকের প্রতিযোগিনী। আমরা ভীষণভাবে গর্বিত। জলপাইগুড়ির সমস্ত জনসাধারণকে আমাদের আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বিষয়বস্তু ছিল যে যেমন খুশি, বিভিন্ন ক্লাস 1 থেকে 4 পর্যন্ত সেটা ছিল যেমন খুশি। তারপরে 5-6 ছিল প্রকৃতির ওপরে, আর 7-8 ছিল উৎসবের ওপরে। এই 3টে গ্রুপে ভাগ করা ছিল। হ্যাঁ, এরপরে অনুষ্ঠান আছে, খুব সামনেই যে অনুষ্ঠানগুলো রয়েছে সেটা হচ্ছে 11, 12, 13 আমাদের বিদ্যালয়ের এবং আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে আবৃত্তি রয়েছে, বিভিন্ন সঙ্গীত রয়েছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ধ্রুপদী নৃত্য, এগুলো অনুষ্ঠিত হবে 11, 12 এবং 13 তারিখে আমাদের মিউনিসিপ্যালিটির প্রয়াসে। আমার নাম বিশ্বনাথ দে সরকার, সহকারী শিক্ষক, আনন্দ মডেল হাই স্কুল। ব্যাপক ক্ষতি সবজি চাষে, রেহাই কিছুটা ধান চাষে। সিকিম বিপর্যয়ের জন্য জেলার সবজি চাষ ক্ষতিগ্রস্ত হলেও ধান চাষে বড় কোনো প্রভাব পড়েনি। জেলা কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে জানালেন কৃষি দপ্তরের মুখ্য সচিব ওমকার সিং মিনা। তিনি জানিয়েছেন সাম্প্রতিক পরিস্থিতিতে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে ব্যাপারে তার একটা রিপোর্ট আমরা চেয়েছি। এদিকে এদিন ক্ষয়ক্ষতি প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরেন জেলা কৃষি দপ্তরের আধিকারিক বৃন্দাবন চন্দ্র রায়। তিনি বলেছেন, জেলার মধ্যে তিস্তা তীরবর্তী ময়নাগুড়ি, মালবাজার সদর ও রাজগঞ্জ ব্লকের কিছু অংশে চাষের ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের মুখ্য সচিব ওমকার সিং মিনার সুরে সুর মিলিয়ে তিনি বলেন, সবজি চাষে প্রভূত ক্ষতি হয়েছে। এই ক্ষেত্রে বানভাসী যারা বাংলা শস্য বীমার অধীনে আছেন তারা বীমার সুবিধা পাবেন, যাদের নেই তারাও কৃষি দপ্তর থেকে বিভিন্ন ধরনের শস্য বীজ পাবেন। এই বিষয়ে জলপাইগুড়ি টাকিমারি অঞ্চলের এক কৃষক বলেন, জল এখনও কিছুটা রয়েছে, রকমারি সবজি লাগানো হয়েছিল, কিন্তু সব হঠাৎ জল আসার জন্য নষ্ট হয়ে গেছে। এখন আমাদের বড় অঙ্কের টাকা ক্ষতির সামনে পড়তে হলো। জল বেরিয়ে গেছে, জলে কোনো আমাদের জমি থেকে সেরকম কোনো ক্ষতি হয়নি। আমাদের চাষির যা জল আছে সেখানে ক্ষতিপূরণ যদি খুব অল্প হয়, সেখানে আমরা কিছু পরবর্তীকালে মিনিকিট, মাস্টার্ড, টরি, মেজ চাষি যেটা চাইবে আমরা দিতে পারি। কত হেক্টর জমিতে এখন জল দাঁড়িয়ে আছে? যেটা আমার 4টে ব্লক, মেনলি ময়নাগুড়ি, মালবাজার, ক্রান্তি আর রাজগঞ্জ সদরের কিছু হয়েছিল, বেশি কিছু সবজি ক্ষেত্রে ক্ষতি হয়েছে। আর ধানের জমিতে ক্ষতি সেরকম নেই। 5 থেকে 600 হেক্টর মতো ইনান্ডেশন হয়েছিল, কিন্তু এখন জল কমে
সেটা 100 থেকে 200 হেক্টরে দাঁড়িয়েছে। এতে কতটা চাষিদের কতটা সুবিধা হবে এই জল ঢোকার কারণে? চাষি জল ঢোকার জমিতে কিছু কিছু চাষি তিস্তার পলিগুলো আসে, পলিগুলো জমিতে পড়ছে, তাতে জমি লাভ হয়েছে। হ্যাঁ, তাতে টিলারিংটা ভালো হবে, হ্যাঁ, এবং ফ্লাওয়ারিং বা প্রোডাকশনটা বাড়তে পারে। আর কৃষি দপ্তর কি পদক্ষেপ নিচ্ছে যেসব জমিতে একটু ক্ষতি হয়েছে? কৃষি দপ্তর কোনো পদক্ষেপ নেবে? কৃষি দপ্তর থেকে তো জমির যেটা ক্ষতি হয়, কৃষি দপ্তর সবসময় চাষির পাশে থাকে। যারা বিএসবিওয়াই আন্ডারে আছে, বাংলা শস্য বিমা, তারা সেই শস্য বিমার আন্ডারে ক্ষতিপূরণ পাবে। আর যাদের নেই তাদের জন্যে সরকার মিনিকিট, সর্ষে, টরি, মেজ এসব মিনিকিট কৃষি দপ্তরে এলে তারা পাবে। কিছু নাম মনে করলেন? নাম আপনার পরিচয়? নাম বৃন্দাবন চন্দ্র রায়, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন, জলপাইগুড়ি। এইখানে কি সমস্যা হয়েছে? তিস্তার জল দিয়ে বালু ভরে সব ক্ষেত, ধান ক্ষেত ঢাকা গেছে। আর কি ছিল এখানে? ধান ক্ষেত আর অনেক কিছু ছিল মানুষের, সবজি টবজি, হ্যাঁ, মূলা ছিল, এই যে লাউ গাছ, হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে? সব নষ্ট হয়ে গেছে এগুলো। কত বিঘার মতো জমি আছে এখানে? অনেক বিঘা এদিকে মানুষের, 10-12 বিঘা করে কারো। জল কমেছে এখন? জল কমে নাই এখনো, ঠিকই পড়ে আছে। জল আস্তে আস্তে বাড়তেছে। জল কমলে কি সেসব বাঁচানো তো যাবে না এগুলা, কেন? মরে যাবে তো, পলি পড়ছে না, সব মরে যাবে এগুলা। কত বিঘা জমি রয়েছে? হ্যাঁ, আপনার কত বিঘা জমি রয়েছে? 5 বিঘা। আপনার নাম? সুমিত দাস। কি চাষ করেছিলেন আপনি? আমরা মূলা করছি, লাউ করছি, তারপরে ওই যে ঝিঙা করছি। কোন এলাকা এটা? এই ওই পুকুরগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ। পুকুরগুলো ওই পারে। এটা কোন এলাকা? এটা বলে বারাবাটিয়া এটা। জলপাইগুড়ি শহরের এক দুর্গাপুজো কমিটির এবছরের থিম এক টুকরো সবুজ। জলপাইগুড়ি শহরের দক্ষিণ বামনপাড়ার পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগারের এবারের দুর্গাপুজোর থিম এক টুকরো সবুজ। কোনো আর্টিফিশিয়াল বা নকল সামগ্রী দিয়ে নয়, সবুজের বার্তা দিতে সমগ্র পুজো মণ্ডপ এলাকাটিকে ছোট বড় সবুজ গাছ ও লতা পাতা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। তবে এই প্রচেষ্টা একদিনে নয়, কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা ও বাস্তবায়ন করার কাজ শুরু করা হয় বলে জানালেন ক্লাবের সম্পাদক মৃদুল দেব। তিনি জানালেন, বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে, জঙ্গলে তাদের খাদ্যাভাব দেখা যাচ্ছে। এই জন্য এলাকার সকলের কাছে অনুরোধ করি একটি বীজ ব্যাংক তৈরি করে সেখানে মানুষ বিভিন্ন বীজগুলো ফেলে না দিয়ে আমাদের কাছে জমা দিয়ে যান এবং আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে গত পরিবেশ দিবস উপলক্ষে। পাশাপাশি রথের দিন আমরা সমগ্র পুজো মণ্ডপটি সবুজে ঘিরে ফেলবো বলেও পরিকল্পনা করি। তখন থেকে বিভিন্ন ফল মূলের গাছ ও বীজ এখানে রোপণ করতে শুরু করি। মা এবার বৃক্ষরূপে পূজিত হবেন এখানে। মায়ের হাতে অস্ত্র নয়, থাকবে প্রকৃতির সেই সমস্ত উপাদান যা দিয়ে তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন বলে তিনি জানান। আপনারা কি পুজো উপলক্ষে কি করছেন, কবে থেকে এই প্রস্তুতি? এবার আমাদের পুজোর থিম হচ্ছে এক টুকরো সবুজ। আর আমরা এবার যে বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা একটা জিনিস লক্ষ্য করি আর কি, যে জলপাইগুড়িতে একদল বানর জলপাইগুড়ি শহরে বিভিন্ন দিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে আর কি। তো ওরা তো এমনি অরণ্য ছেড়ে আমাদের এই সমস্ত এলাকায় আসেনি, ওদের খাদ্যাভাব দেখা দিয়েছে, সেই জন্যই ওরা বাধ্য হয়ে আমাদের লোকালয়ে আসছে আর কি। তো সেই চিন্তাভাবনার থেকেই আমাদের চালু করলাম আর কি, আমরা এবার একটু বনসৃজনের দিকে যাব। সেই চিন্তার থেকে আমরা ক্লাবের সবাই মিলে আলোচনা করে ওদিনই ঠিক করলাম যে আমরা একটা বীজ ব্যাংক তৈরি করব। তো পাড়ায় অ্যানাউন্স করে দেওয়া হলো যে সেই সময় আম, জাম, কাঁঠাল, লিচু এই সমস্ত সিজনাল ফল হতো, সেই ফল সব বাড়িতে সবাই খেত এবং বলা হয়েছিল যে তারা ফলগুলি খাওয়ার পরে বীজগুলি ফেলে না দিয়ে আমাদের ক্লাবের বীজ ব্যাংকে জমা দেওয়ার জন্য। তো প্রচুর এলাকার লোকজন সাড়া দিয়ে আমাদের ক্লাবে জমা করেছিল এই বীজ ব্যাংকে। সেই সমস্ত বীজগুলি আমরা বীরনাগুড়ি রেঞ্জ অফিসে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে বপন করে এসেছি, এই আশায় যে গাছগুলি পরবর্তীতে বড় হবে এবং যে সমস্ত বন্য প্রাণীগুলি বাধ্য হয়ে খাদ্যের অভাবে আমাদের লোকালয়ে চলে আসছে, তারা এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকলে ভবিষ্যতে তাদের আর আসতে হবে না। এটা একটা প্রচেষ্টা আর কি। এখানে কি করলেন? এই গাছ দেখা যাচ্ছে সবুজ লতা পাতা, এটা কি করে হলো? দ্বিতীয়ত হচ্ছে যে তখনই আমাদের ওই রথের মেলার যেদিন হয়, সেই পবিত্র রথ মেলার দিন আমরা এখানে খুঁটি পুজো করে ওই বনসৃজনের কাজটা শুরু করি এবং সঙ্গে আমরা পুজোর থিমটা এক টুকরো সবুজ সেটাও ঘোষণা করে আমরা এখানে সবুজ দিয়েই কাজ শুরু করি আর কি। এবং যদি আমি
প্রকৃতির অন্য জায়গার থেকে সবুজটা উঠিয়ে নিয়ে এসে আমাদের পুজো মণ্ডপে লাগাই, তাহলে যেখান থেকে আনলাম সেখানটা সবুজটাকে আমরা ধ্বংস করছি। সেই জন্য আমরা চিন্তা করলাম সবুজটা এখানেই সৃষ্টি করব। বিভিন্ন ধরনের বীজ, গাছ, চারা এখানে আমরা বপন করেছি, আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। এবং আমাদের এই মণ্ডপে, সবুজ যে গাছ দিয়ে তৈরি করা মণ্ডপে, মা বৃক্ষরূপেই পূজিত হবেন এবং মায়ের 10 হাতে 10টা অস্ত্র থাকবে না। মা 10 হাতে যেইভাবে আমাদেরকে একদম তেল, সাবান থেকে আরম্ভ করে অন্ন, বস্ত্র, বাসস্থান সব দিচ্ছে, যেমন ধান থেকে অন্ন দিচ্ছে, তুলো থেকে বস্ত্র দিচ্ছে, কাঠ থেকে বাসস্থান দিচ্ছে, জীবনদায়ী অক্সিজেন দিচ্ছে, এই সমস্ত জিনিসগুলি মায়ের 10 হাতে আমরা দেবো আর কি। কী কী রয়েছে লতাপাতা বা গাছ এখানে, যারা এগুলো এখানে বেশ কিছু বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে, লতা দেখা যাচ্ছে, একদম আপনি কাশফুলও দেখা যাচ্ছে। বট পাকুড়, কাশফুল থেকে ঘাস থেকে আরম্ভ করে বাঁশ, কলা গাছ, বিভিন্ন লতানো গাছ, ফান, ফাঙ্গাস সবই পাবেন আর কি। মানে একটা অরণ্য করতে গেলে যে সমস্ত প্রয়োজন কম বেশি সব কিছুই দেখার একবার আমরা চেষ্টা করছি। কি ক্লাবের পুজো, কাদের তরফে এটা? এটা পূর্বাচল সংঘ ক্লাবের পুজো, কোন জায়গা? দক্ষিণ মোহনপাড়া, জলপাইগুড়ি। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো যে আমরা আজকে নতুন করে মানুষকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, সবুজের প্রয়োজন আছে, মানুষ জানে। তবুও আমরা এখানে পুজো মণ্ডপে আমরা বিভিন্ন রকম ফল ফুলের চারা রাখবো। যাদের বাড়িতে জায়গা আছে, যে সমস্ত দর্শনার্থীদের বাড়িতে জায়গা আছে, তাদের কাছে অনুরোধ করব, আসুন আমাদের এখানে পুজো মণ্ডপের মায়ের দর্শন করুন। এবং যদি বাড়িতে জায়গা থাকে তাহলে সেই সমস্ত চারা গাছগুলো নিয়ে গিয়ে নিজেরা লাগান। এতে পরবর্তী প্রজন্মেরকে আমরা একটা পুজোর উপহারও দিতে পারবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম মৃদুল দেব, আমি সম্পাদক পূর্বাচল সংঘ ক্লাব। ওদলাবাড়ির সাপ্তাহিক হাট ডুয়ার্সের মধ্যে সবথেকে বড় এবং পুরনো হাট। পাহাড় সমতল থেকে বহু ব্যবসায়ী রবিবার সাপ্তাহিক হাটে ওদলাবাড়িতে আসে। পাশাপাশি সামনেই দুর্গাপুজো, তাই এই সময় প্রচণ্ড ভিড় থাকে এই হাটে। এর মধ্যেও বড় সমস্যায় পড়েছেন হাটের ব্যবসায়ী থেকে বিভিন্ন দোকানদার, কারণ সকাল থেকেই বিদ্যুৎ নেই ওদলাবাড়িতে। গতকাল বিদ্যুৎ দপ্তর মাইকিং করে জানিয়েছে রবিবার সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা থাকবে না ওদলাবাড়ি এলাকায়, আর সেই কারণেই ব্যবসায়ীদের মাথায় হাত। ওদলাবাড়ি কাপড় হাটিতে সব থেকে বড় সমস্যা, কারণ এই জায়গাটি আলো বাতাস সেভাবে ঢুকতে পারে না, আর তাতেই অন্ধকারে ঢেকে গেছে জামা কাপড়ের দোকানগুলো। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম, সেই কারণে পুজোর বাজারে ক্রেতারাও ঢুকছে। একই অবস্থা বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতার দোকানগুলোতেও। ব্যবসায়ীদের বক্তব্য, বিদ্যুৎ দপ্তর কেন রবিবার হাটের দিনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখে? অন্যান্য দিন বন্ধ রেখেও তো বিদ্যুতের কাজ করা যায়। পুজোর মুখে এইভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রাখার কোনো মানে হয় না। এই ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরকম লোডশেডিং থাকে, সকাল 10টার থেকে শুরু হয়ে যায় লাইট লোডশেডিং, তারপর একেবারে চলে যায় 5টা, কোনো সময় 6টাও হয়। এরকম এখন পূজার সময় আমাদের তো ইলেকট্রনিকের দোকান দেখছেনই, এখন সব টিভি, ফ্যান, ফ্রিজ এগুলো সব চেক ছাড়া হয় না আমাদের। এরকম করে ব্যবসা ডেলি মার খাচ্ছে, মাঝে মাঝে এরকম থাকছে না, লাইট চলে যাচ্ছে। তো পুজোর হাটে ক্ষতি হচ্ছে, বড় ক্ষতি তো হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষতি হয়ে যাচ্ছে। এখন করার কি? কখন থেকে লাইট নেই? সকাল 9:30 10টা থেকে চলে গেছে, এখনো আসে নাই? না এখনো আছে। তাহলে ব্যবসা তো হচ্ছে না? না ব্যবসা হচ্ছে, এই বসে আছে। কি নাম আপনার? দীপায়ন মিত্র। ব্যবসার অবস্থা তো আমাদের এবছর একেবারে শোচনীয়। সে কথা বলতে গেলে অনেক কথাই বলতে লাগে। তা বোনাসের এদিকে কোনো ব্যাপার নেই, তার মধ্যে আজকে সকাল থেকে লোডশেডিং। আমরা একটা কাপড় কাউকে ঠিক মতন দেখাতে পাচ্ছি না, কোনো কাপড়ের কালার দেখাতে পাচ্ছি না। কাস্টমার অন্ধকারে নাজেহাল হয়ে যাচ্ছে, কোনো কাপড় পছন্দ করতে পারছে না। আমরা গরমে নাজেহাল হয়ে যাচ্ছি। এমন অবস্থায় কি আর দোকানদারি করা সম্ভব? না বিক্রেতারা শান্তি পাচ্ছে দোকানদারি করে, না কাস্টমার। এমনিতে বাজার ফাঁকা, অন্যান্য বারের তুলনায় এবছর এখনো পূজার বাজার লাগেনি আমাদের। প্রচন্ড গরম আজকে, এত গরম, এই গরমে আমরা টেকসই হতে পারছি না, এখানে মাথা ঠিক রাখতে পারছি না। নিজেদের খাওয়া দাওয়া তো দূরের কথা থাক, কাস্টমার আসছে, কাস্টমারকে মাল দেখাতে পারছি। হাট তো পুরো অন্ধকার হয়ে আছে। এই জন্যই তো আমরা এত অসুবিধায় পড়ে গেছি যে কাস্টমারকে কোনো জিনিস দেখাতে পারছি না, অন্ধকার হয়ে আছে ভেতরে সকাল থেকে। এখন কটা বাজে? প্রায় 1টা বাজতে চলে। আর কতক্ষণের বাজার পাবো আমরা? আমরা কখন দোকানদারি করবো? আপনার নাম? আমার নাম তরুণ দাস, ওদলাবাড়ি হাট ব্যবসায়ী সমিতি। এবারের দুর্গাপুজোয় দর্শনার্থীদের আনন্দ দিতে এক অভিনব থিম জলপাইগুড়ি শহরে।
এবছর দুর্গাপুজোয় দর্শনার্থীদের আনন্দ দিতে অভিনব থিম করতে চলেছে শহরের বামুনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। দুবাইয়ের কয়েন বিল্ডিং এর আদলে এখানে পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। পরিচালনা করছে বামুনপাড়া যুবক সংঘ। পুজোর এবছর ৭৩তম বর্ষে পদার্পণ করছে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুশোভন সরকার বলেন, পুজো মণ্ডপে এবারের অভিনবত্বের ছোঁয়া থাকছে। মণ্ডপের ইন্টেরিয়র ডেকোরেশন সেজে উঠছে প্লাইউড ও ফয়েল প্যাকেট দিয়ে। এছাড়াও রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে সিলিং স্টাইল। মণ্ডপের মানানসই হিসেবে থাকছে সাবেকিয়ানা প্রতিমা। মানুষের মন যাতে জয় করতে পারে তার জন্য থাকছে আলোকসজ্জা। পুজোর শুভ সূচনা হবে চতুর্থী থেকেই। এছাড়াও পুজোর কদিন থাকছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বলে তিনি জানান। কোন এলাকা এটা, কাদের পক্ষ থেকে কি এবার থিম করছেন? এটা বামুনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি আমাদের পুজো এবার ৭৩তম বর্ষ। আমাদের পুজোর এবার থিম করা হচ্ছে আবুধাবির কয়েন বিল্ডিং। কি থাকছে নতুনত্বের মধ্যে? নতুনত্ব থাকছে, আমাদের তো পুজোয় ভাবিকানা থাকেই দুর্গাপুজো সবসময়, কিন্তু আমরা একটু অন্যরকম করতে চেয়েছি এই বছরটা। সেই জন্য আমরা দুবাইয়ের একটি বিল্ডিং খুব এবছরে নতুন তৈরি হয়েছে সেখানে, সেই বিল্ডিংটা আমাদের সেই অনুকরণ করা হচ্ছে এবং ভিতরটাও একটু অভিনবত্বই থাকবে। মানে মনে হবে আর্টিফিশিয়ালি অবশ্যই করা হবে, একদম ন্যাচারাল থাকবে না, কারণ যেহেতু দুবাইয়ের সাথে সামঞ্জস্য রেখে করা হচ্ছে সেইভাবে করে। কিছু সিলিং টাইলস আসছে বাইরের থেকে, আমাদের গুজরাট থেকে, সেগুলো লাগানো হচ্ছে। মানে সেই ধরনের জিনিস দিয়ে এখানে করা হবে। আর কি কি থাকছে যে উপাদান যা যা থাকছে এর মধ্যে? এছাড়া ভিতরে মেন মণ্ডপের তৈরি হচ্ছে প্লাই এবং ফয়েল পেপারের তৈরি হচ্ছে মণ্ডপটা বেশি টাকা দিয়ে। তাছাড়া বিভিন্ন ধরনের বিবিসি ম্যাটেরিয়ালস থাকতেছে এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকছে। কত বাজেট রয়েছে? এবার আমাদের পুজোর বাজেট আছে ১২ লক্ষ টাকা। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? প্রতি বছরই আপনারা তো কিছু করেন। প্রতি বছরই আমাদের দর্শনার্থীদের উদ্দেশ্যে বলা থাকবে, আমাদের পুজো চতুর্থীর দিন ওপেন হয়ে যাচ্ছে এবং পুজোর ৫ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এবং প্রতি বছর যেরকম বামুনপাড়া দুর্গাপুজোর একটা লোকের মধ্যে আনন্দ ক্রেজ থাকে, নতুনত্ব কিছু দেয়, এবারও আশা করছি নতুনত্ব কিছু দেওয়ার, এবং আশা করি দর্শনার্থীদের খুব ভালো লাগবে এবং তারা চতুর্থীর থেকে আমাদের পুজো মণ্ডপে। নাম আর পরিচয় আপনার? আমার নাম সুশোভন সরকার, আমি পুজো কমিটির যুগ্ম সম্পাদক। নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রবিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া ক্লাব ভবনে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের সভা থেকে চলতি বছরের নতুন কার্যনির্বাহী সমিতি তৈরি হয়। সভাপতি মনোনীত হয়েছেন প্রদোষ কুসুম দাস, সহসভাপতি মিহির বন্দ্যোপাধ্যায়, সম্পাদক দীপঙ্কর পুরকায়স্থ এবং কোষাধ্যক্ষ করা হয়েছে বিপ্লব বসাককে। এছাড়াও ১৩ জনের এক কার্যনির্বাহী সমিতি তৈরি করা হয় এদিনের সভা থেকে। পাশাপাশি সভায় আগামী বছরের বিভিন্ন কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন ক্লাবের কর্মকর্তারা। আজ ৮ তারিখে আমাদের সংস্থার নেচার ট্রেকার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ছিল। সেই সাধারণ সভায় বিভিন্ন রকম ক্লাবের যে সমস্ত প্রোগ্রাম হচ্ছে তা নিয়ে পর্যালোচনা হয়, আর আগামীতে কী প্রোগ্রাম হবে সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হয়। আমরা আগামীতে আমাদের যে প্রকৃতিবারটা ও বার্ষিক প্রকৃতিবারটা আর রকলামিং ক্যাম্প আছে সেটা নিয়ে আলোচনা হয়। আগামীতে যে আমরা একটা পর্বতশৃঙ্গ অভিযানের চেষ্টা করছি সেটা এটা নিয়ে আলোচনা হয়। এই আর উত্তরের সংবাদে এখন সময়ের সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রাস্তার পাশে পড়ে থাকা সেনাবাহিনীর শেল নিয়ে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে।
রাস্তার পাশে পড়ে থাকা সেনাবাহিনীর দুটি শেল নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বিবেকানন্দপল্লী এলাকায়। যদিও ওই এলাকায় ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে গতকাল বিকেলের পর ওই এলাকায় রাস্তার পাশে এমন দুটি বিস্ফোরক বা শেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। আজ এই খবর লেখা পর্যন্ত শেল দুটি সেখানেই পড়ে আছে। এলাকায় রয়েছে পুলিশ। স্থানীয় পঞ্চায়েত সদস্যা পুষ্প সরকার বলেন, এলাকায় সকলেই আতঙ্কিত রয়েছেন। শিশুরাও ওই পথে চলাচল করে। কখন বিস্ফোরণ ঘটে বলা যায় না। এই নিয়ে চিন্তায় রয়েছি। পুলিশকে খবর দেওয়ার পর তারা এসেছে। উল্লেখ্য, পুলিশ প্রশাসনের বারবার সচেতন বার্তা দেওয়ার পরও এক শ্রেণীর মানুষ তিস্তা নদী থেকে এই ধরনের সামগ্রী কুড়িয়ে নিয়ে আসছেন। এতে বিপদের আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন বিভিন্ন মহল। পুষ্প সরকার। পুষ্প সরকার কি দায়িত্বে আছেন এখানে? এখানে পঞ্চায়েত। কোন এলাকা এটা? হ্যাঁ, এটা কোন এলাকা? খড়িয়া অঞ্চলের কোন এলাকা? 169 বুথের। কোন পাড়ার নাম? পাড়ার নাম দক্ষিণ বিবেকানন্দপল্লী। কি দেখা যাচ্ছে বলুন তো এখানে কবে থেকে? এটা কি আমি ঠিক জানি না। এটা কি দেখা যাচ্ছে আমি ঠিক জানি না। কালকে সকালে একজন এখান থেকে যায় বলছে যে আমরা এটা ওখানে সকালে দেখছি। তো আমি এসে দেখছি কি এখনো আমি জানি না ঠিক, কিন্তু সবাই নাকি বলতেছে আর্মিদের গুলি বা বোম। তো সবাই এসে দেখতেছে, আমরা এটা দেখতেছি, সবাই আতঙ্কের মধ্যে আছে। বাচ্চারা ভয়ও পাচ্ছে। বাচ্চারা ভয়ও পাচ্ছে। বললাম কি যে প্রশাসনকে আপনারা কি জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, পুলিশকেও জানিয়েছি। পুলিশ আসছে, সিভিল পুলিশ আইসে দেখে গেছে, বলছে প্রশাসন পাঠাচ্ছি। তিস্তার তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত আস্ত একটি গ্রাম টোটগাঁও। চারিদিকে পলিমাটি ও জল কাদার পুরো আস্তরণ। কদিন আগেও গ্রামের কাঁচা রাস্তায় দাঁড়িয়ে চারিদিকে যেখানে সবুজ ধান ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যেত, এখন সেখানে পলিমাটির চর। এখন যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নদীর স্রোতে ভেসে আসা গাছের গুড়ি, ডালপালা। ঘরবাড়িগুলো সব জনশূন্য। আপাতত গ্রামের প্রায় 350টি পরিবারের সবাই ঠাঁই নিয়েছেন প্রশাসনের তরফে খোলা 3টি ত্রাণ শিবিরে। রবিবার ঠাঁটা রোদে জল, কাদা ও পলিমাটির সোঁদা গন্ধ ভেসে আসছে নাকে। গ্রামের পথঘাট শুনশান। ক্ষতিগ্রস্ত পরিবারের জিতেন ছেত্রী, সীতারাম দাহাল বলেন, গত প্রায় 30 বছর ধরে এই গ্রামে বসবাস। বুধবার ভোর হতে তখনও অনেক সময় বাকি। রাত 3:30 থেকেই গ্রামের সবাই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরের দিকে পা বাড়াতে শুরু করেছে। গ্রামের গা ঘেঁষে তখন বয়ে চলেছে রুদ্রমূর্তি ধারণকারী তিস্তা। ধীরে ধীরে সকাল হলো। বেলা একটু বাড়তেই 11টা নাগাদ দেখি গ্রামের মধ্যে প্রবাহিত আমাদের ছোট নদী রুংডুং খোলায় ঘোলা জল আসতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে জলস্তর বাড়তে বাড়তে বিস্তীর্ণ চাষের জমি ডুবিয়ে বসতির দিকে এগিয়ে আসছে জলরাশি। বিপদ আঁচ করে ততক্ষণে পালাতে শুরু করেছি আমরা। রাত প্রায় 8টা অবধি জলবন্দী অবস্থায় ছিল গোটা গ্রাম। তারপর জল নেমে যায়। ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। পুরো ধান ক্ষেত, বাড়িঘর, কৃষি জমি পলিমাটিতে ঢেকে গেছে। গ্রামের বহু মানুষের গবাদি পশু ভেসে গেছে আসবাবপত্র থেকে শুরু করে ঘরের বাসনপত্র সবই। এখন ভগবানই ভরসা। उसके बाद तो जैसे बाढ़ आ गया, सबसे पहले थोड़ा कम आया था, लेकिन हम लोग थोड़ा देखे, उसके बाद फिर हम लोग आराम से बैठे थे क्योंकि वो घट गया था, वाटर लेवल नीचे हो गया था। तो फिर थोड़ी देर बाद इतना ज़्यादा बढ़ के आ गया कि कोई कुछ नहीं कर पा रहा है। थोड़ा बहुत सामान निकाल के मम्मी पापा, जैसे मेरा भाई का बेटा लोग, भाभी लोग को मैं थोड़ा रिलीफ पे भेज दिया। तो उसके बाद मैं देख रहा हूँ पूरा इधर तो इतना पानी है पूरा। अभी क्या हाल है? अभी तो क्या हाल है, ऐसे ही सर देखिए, कुछ सब मिट्टी घुस गया, धान बर्बाद हो गया। जो मैं रखा था घर में धान वो भी बर्बाद हो गया। मेरा कितना सामान बह गया। 100 में 40% निकाल के रखा हूँ, 60% का किधर चला गया मालूम नहीं। गोरू छागल तो मैं पहले ही निकाल दिया सर, उधर चरने के लिए निकाल दिया था, उधर ही उसको उधर ही शिफ्ट कर दिया। अब कैसे चलेगा सर, वही तो सरकार को पूछना चाहता हूँ मैं। हम लोग क्या खाएं, कहाँ जाएं, कैसे रहे सर? फर्स्ट टाइम है सर ये, ऐसे तो अभी तक हुआ ही नहीं था। মাল পরিমল মিত্র কলেজের ফাইনাল ইয়ারের পাঠরতা এলাকার তরুণী দিব্যা ছেত্রী বলেন, প্রায় 4-5 ফুট জল দাঁড়িয়ে গিয়েছিল গ্রাম জুড়ে। গ্রামের প্রাইমারি স্কুলও প্রায় ডুবে যেতে বসেছিল। পাশেই পলিমাটিতে প্রায় ঢাকা পড়ে যাওয়া নিজেদের বন্ধ বাড়ি দেখিয়ে দিব্যার আক্ষেপ, কবে যে বাড়িতে ঢুকতে পারবো। যেদিকে তাকানো যাচ্ছে শুধু কাদা, জল, মাটির আস্তরণ। এখানে যে কোনো গ্রাম ছিল তা বোঝাই মুশকিল। रात को तो जब बाढ़ी आ गया बोल के बोला, लेकिन कभी ऐसे तो हर साल से चलता था। कभी बोलता है डिक्चू का बांध फूट गया, कभी क्या किया, लेकिन हम लोग उतना इस बार भी ऐसे ही होगा बोल के सतर्क नहीं रहा।
तो बाद में मैं तो यहाँ पे नहीं थी, मैं तो सिलीगुड़ी में थी। लेकिन वहाँ पे जैसे मुझे खबर मिला 4 बजे को रात को, तो मैं बोला घर में थोड़ा अलर्ट रहने के लिए कि बाढ़ी वहाँ पे बोल रहा है कि बांध फूट गया हुआ है, पानी आ रहा है पूरा। क्या क्या क्षति हुआ? खाते थे वही, घर सब बर्बाद हो गया, देख लीजिएगा ये घर। जमीन भी कहाँ पे अभी कुछ सीमाना उमाना पता नहीं है सब। गाय गरु जो था, हाँ गाय गरु तो आज जैसे तैसे खोज के एक जगह जमा किया, बकरी एक नहीं मिल रहा है। घर का सामान तो सब खत्म है। सामान आधा यहीं पे हाँ धान पूरा भीग गया हुआ है। दिव्या छेत्री। বুধবার ভোর থেকেই নাওয়া খাওয়া সব ভুলে গিয়েছেন এলাকার প্রাক্তন সেনাকর্মী অনুপ শর্মা। টোটগাঁওয়ের মেঠো পথ ধরে ছুটে চলেছে তার মোটরসাইকেল। ছুটে চলেছেন বাড়ি বাড়ি থেকে শুরু করে কলাগাইতি, উয়াসাবাড়ি ও এলেনবাড়ি চা বাগানের ত্রাণ শিবিরগুলোতে। অনুপ বলেন, তিস্তা পাড়ের পুরোপুরি অসংরক্ষিত পূর্ব টোটগাঁও দিয়ে তিস্তার জলরাশি গ্রামে ঢুকে রুংরুং নদীতে মিশছে, যে কারণে পুরো গ্রাম জুড়েই তাণ্ডবের চিহ্ন দেখা দিয়েছে। গ্রামের দিকে আরো অনেকটাই এগিয়ে এসেছে তিস্তা। এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল বাঁধের, কিন্তু এখনো পর্যন্ত সেই বাঁধ হয়নি, যার কারণেই এত বড় ক্ষতি হলো টোটগাঁও গ্রামের। সরকারের কাছে আমার হাত জোর করে আবেদন, অবিলম্বে এই গ্রামে বাঁধ তৈরি করা হোক। প্রত্যন্ত টোটগাঁও থেকে ফিরে আসার পথে 4 কিলোমিটার এগোনোর পর এলেনবাড়ি চা বাগান। ব্লক প্রশাসনের তরফে বুধবার সকাল থেকেই বাগানের প্রাথমিক স্কুলে খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। প্রায় 100টি শিশু সহ মোট 500 জন এই শিবিরে রয়েছেন। দুবেলা খাবারের ব্যবস্থা ছাড়াও জরুরি চিকিৎসা, পানীয় জল সমস্ত বন্দোবস্ত বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের তরফে করা হয়েছে বলে জানা গেছে। এই সব সর্বহারা মানুষগুলোর জন্য এগিয়ে এসেছেন বাগরাকোট ওয়াসাবাড়ির স্থানীয়রাও। ত্রাণ শিবির চালাতে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারাও। उस दिन यहाँ पर सिक्किम में बादल फटने के बाद सिक्किम का डैम टूट गया और भयंकर तबाही हो गया टोटगांव बस्ती में। टोटगांव बस्ती जो बागरागढ़ जीपी अंतर्गत टोटगांव बस्ती पड़ता है उसमें, और वहाँ का तहस नहस हो गया। तकरीबन अभी पानी नहीं है, लेकिन उसका जो गर्दा मिट्टी वगैरह आके घर सब भर के गया है। जमीन खेती बाड़ी तकरीबन 1000 बीघा से ज़्यादा खेती नष्ट हो चुका है। वहाँ का आदमी लोग कहाँ रहते हैं? वहाँ का आदमी को एक इलानबाड़ी का प्राइमरी स्कूल में रखा गया है, जो 450 का लगभग आदमी है, और वासाबाड़ी जूनियर हाई स्कूल में 200 का लगभग आदमी को रखा गया है। तो इन लोग का भविष्य क्या है? इन लोग का भविष्य तो अभी मेरे नज़र में तो कुछ नहीं है। अभी हमारा यही है, गवर्नमेंट से रिक्वेस्ट है कि जल्दी से जल्दी बांध बनाया जाए, या इन लोग को कोई सुरक्षित जगह में आशियाना दिया जाए। ये बांध का हमारा बहुत पहले से मांग है, जो कि अभी तक हुआ नहीं है। इसके लिए क्या इतना कुछ हुआ? हाँ, तो बांध की वजह से कितना कुछ हुआ? बांध होने से कुछ तो बचना था, सब खत्म हो गया। सब खत्म हो गया। आप लोगों को अभी देख चुके हैं जहाँ का मंजरा, इसका बांध होने से कुछ बचना था। और अभी हम सरकार से दोनों हाथ जोड़ के मेरा विनती है कि इन लोगों को कोई अच्छा आशियाना दिया जाए, ताकि ये गरीब जनता सुख रह पाए, ना तो दुखी जिंदगी बिताएंगे इन लोग। দিল্লি ও মুম্বাইগামী দুটি ট্রেনের স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মাল জংশনে। রবিবার সকালে নিউ মাল জংশন স্টেশনে কামাখ্যা ডাক্তার আম্বেদকর নগর এক্সপ্রেস এবং আনন্দ বিহার কামাখ্যা দুটি ট্রেনের স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। এদিন দুটি ট্রেনের নিউ মাল জংশন স্টেশনে স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংসদ শহর রেলের অন্যান্য আধিকারিক বৃন্দ সবুজ পতাকা নেড়ে ট্রেন দুটির যাত্রাপথের শুভ উদ্বোধন করেন। ডুয়ার্সের রেলপথে এই স্টেশনে দুটি ট্রেনের স্টপেজ পাওয়ায় উপকৃত হবেন মালবাজার সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ। এছাড়াও ডুয়ার্স অঞ্চলের পর্যটন ব্যবসায় অর্থনৈতিক প্রসার ঘটবে বলেই মত রেল ও সাংসদের। এদিন এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ট্রেন দুটির আনুষ্ঠানিক স্টপেজের দ্বারোদ্ঘাটন করা হয়। ট্রেন দুটি স্টেশনে এসে দাঁড়াতেই ট্রেনের দুই চালককে পুষ্পস্তবক তুলে দেন সাংসদ, শহরবাসী ও রেলের অন্যান্য আধিকারিক বৃন্দসমূহ। দুটি ট্রেনের পাশাপাশি আগামী দিনে কলকাতামুখী আরও একটি ট্রেনের প্রস্তাবও সাংসদের তরফে রেল বোর্ডে পাঠানো হয়েছে বলে এদিন অনুষ্ঠান মঞ্চে সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় দাবি করেন। প্রসঙ্গত, সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন, এই স্টেশনের ওপর দিয়ে দূরপাল্লার অনেকগুলি গাড়ি যাতায়াত করে থাকে। ইতিমধ্যে নিউ মাল জংশন স্টেশনকে অমৃত ভারত প্রজেক্টের আওতাধীন করা হয়েছে। এতে স্টেশনের যেমন মানোন্নয়ন ঘটবে, সেই সঙ্গে স্টেশনের ওপর দিয়ে যাতায়াতকারী একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ যাতে এই স্টেশনে হয়, সেই দাবিও রেল প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে।
এলাকাবাসীর স্বার্থে আজ থেকেই দিল্লিগামী এবং ডাক্তার আম্বেদকর নগরগামী এই দুটি ট্রেন স্টপেজের নিউ মাল জংশন স্টেশনে শুরু হলো। পর্যায়ক্রমে বাকি ট্রেনের স্টপেজও মিলবে বলে আশাবাদী তিনি। এদিনের এই দুটি ট্রেনের স্টপেজকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ ভিড় জমান। ট্রেন দুটি স্টপেজ মেলায় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন বলেই মত অনেকের। দুটি ট্রেনের স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীও এসে জমায়েত হন। স্থানীয় 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিকাশ দাস এদিনই আনন্দবিহার কামাখ্যাগামী ট্রেনে চড়ে নিউমাল জংশন স্টেশনে এসে নামেন। প্রথম যাত্রী হিসেবে তার হাতেও পুষ্পস্তবক তুলে দেন সাংসদ। প্রসঙ্গত রেলের তরফে জানানো হয়েছে, কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের শুক্রবার আনন্দবিহার স্টেশন থেকে এবং রবিবার কামাখ্যা স্টেশন থেকে এই পথে যাতায়াত করবে। নিউমাল জংশন স্টেশনের এই ট্রেনটি 2 মিনিটের জন্য দাঁড়াবে। অপরদিকে কামাখ্যা ডাক্তার আম্বেদকর নগর এক্সপ্রেস রবিবার কামাখ্যা স্টেশন থেকে এবং বৃহস্পতিবার ডাক্তার আম্বেদকর নগর স্টেশন থেকে ডুয়ার্সের এই রেলপথে যাতায়াত করবে। ট্রেন দুটি স্টপেজ নিউমাল জংশনে হওয়ায় সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। আজকে মালবাজারবাসীর পক্ষে আমার মনে হয় মালবাজার এবং পুরো সাব ডিভিশন ডুয়ার্সের একটা বিরাট অংশ, তার মানুষজন আজকে খুব খুশির দিন তাদের, এবং আমিও এই ব্লকেরই এবং এই সাব ডিভিশনের বাসিন্দা, সেই হিসেবে আমি নিজেও খুব আনন্দিত যে দুটো ট্রেন কিন্তু আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এখান থেকে চলতে শুরু করছে, মানে এখানে স্টপেজ পেতে যাচ্ছে দুটো। একটা হচ্ছে আনন্দবিহার এক্সপ্রেস, আপনি খুব নাম জানেন সবাই, খুব ফাস্ট চলে এবং আমাদের এখান থেকে এখানে আজকে প্রথম আগে আলিপুরদুয়ারে দাঁড়াতো এবং তারপরে এখানে দাঁড়াতো এবং তারপর পঞ্জাবী সোজা আজিপুর। বুঝতেই পারছেন এটা এইরকম একটা ট্রেন আজকে এখানে কিছুক্ষণের মধ্যেই আসতে যাচ্ছে, এখানে দাঁড়াবে এবং এটা এবং আনন্দবিহার এক্সপ্রেসের কথা কি বলবো, দিল্লি যাওয়ার জন্য আমাদের এর আগে যেতে হতো এনজেপি, তো সেখানে এনজেপি যাওয়ার দরকার নেই। আজকে এখান থেকে আমরা আনন্দবিহার এক্সপ্রেসের টিকিট আমরা পাবো, এখান থেকে আমরা ট্রেন ধরতে পারবো এবং এটা একটা বিরাট উপকার করবে স্থানীয় জনগণের, এটা দৃঢ় বিশ্বাস আমার। এবং আগামীকাল এই আগামী দিন আগামীকালে হয়তো আগামীকাল বা তার কয়েকদিনের মধ্যে টিকিটগুলো পাওয়া যাবে, টিকিট অ্যাভেলেবেল হবে। আজকে হয়তো টিকিট অ্যাভেলেবেল নাও হতে পারে, আজকের দিনের জন্য 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে হয়তো। এবং যেটা আগামী দিনে যেটা আমি বলবো, এটাকে কেন্দ্র করে যে পর্যটন, ডুয়ার্সের পর্যটনের যেমন উন্নতি হবে সেরকমভাবে এখানে যারা অটো টোটো ইত্যাদি যারা চালক, যারা প্যাসেঞ্জার, তারা সবাই উপকৃত হবে এবং আর্থসামাজিক বিকাশের ক্ষেত্রে এটা একটা বড় রোল প্লে করবে। নিশীথ প্রামাণিকের হাত ধরে প্রায় 200 তৃণমূল পরিবারের বিজেপিতে যোগদান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 200 পরিবার বলে দাবি। শনিবার রাতে কোচবিহারের ভেটাগুড়িতে একটি যোগদান কর্মসূচির মধ্যে দিয়ে নিশীথ প্রামাণিকের হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের 200 পরিবার বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির সূত্রে খবর। বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, এদিন দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ, নয়ারহাট, বামুনহাট ও বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের 200টি তৃণমূল কংগ্রেসের পরিবার বিজেপিতে যোগদান করেন। যদিও তৃণমূলের দাবি ওরা আগে বিজেপি করত, তাদেরই আবার নতুন করে যোগদান করানো হয়েছে। আজকে আমাদের মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয় উদয়ন গুহর মুখে দাঁত ভাঙা জবাব দিলেন। সম্পূর্ণ বিধানসভা থেকে প্রায় 200টি পরিবার এবং নেতা কর্মী তৃণমূলের জয়েন হলো বিজেপি পরিবারে। নয়ারহাট তথা বামুনহাট থেকে, বড়সাক দল থেকে, সাহেবগঞ্জ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আজকে এই জয়েনিং পর্ব হলো। সামনের দিনে আমরা আরো বড় ধরনের জয়েনিং এর জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে রেখেছি। অনেক তৃণমূলের বড় বড় নেতৃত্ব আমাদের দলে ঢোকার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আমার বাড়িতে এসছেন, তারা মন্ত্রী মহাশয়ের বাড়িতে এসছেন, মণ্ডল সভাপতিদের সাথে যোগাযোগ করছেন এবং খুব শীঘ্রই এর চেয়ে অনেক বড় ধরনের আপনারা জয়েনিং পর্ব দেখতে পারবেন সামনের দিনে। আমরা দীর্ঘদিন থেকে মনে করে টিএমসি করি আসছি, কিছু পাইনি। আমরা গরিব মানুষ, তার না পাওয়ার কারণেই আমরা আজকে বিজেপিতে যোগ দিলাম। একদম মন প্রাণ লাগে আমরা যোগ দিলাম। আচ্ছা, কোন অঞ্চল আপনার? আমাদের সাহেবগঞ্জ অঞ্চল। কি নাম আপনার? মোহাম্মদ শহীদ আলী। আচ্ছা, এক ধরনের কথা আছে যে বিজেপি পার্টি সংখ্যালঘুদের জন্য নয়, বিভিন্ন পার্টির লোকেরা এই কথা বলে থাকে, তা আপনারা কি মনে করেন? আমরা যাই যতই কিছু বলুক, আমাদের 101 নম্বর বুথ, এবার আমরা অর্ধেকের বেশি নিয়ে আসবো বিজেপির মধ্যে।
পুজো কমিটির 25 বছর উপলক্ষে রক্তদান শিবির জলপাইগুড়িতে। রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে আসলো দুর্গাপুজো কমিটির সদস্যরা। আদি নিউটনপাড়া দুর্গাপুজো কমিটির পরিচালনায় রবিবার পুজো প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই ধরনের উদ্যোগ তারা বারবারই নেওয়ার কথা জানিয়েছেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের চিকিৎসকেরা শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত পাঠানো হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাংকে। এই ধরনের উদ্যোগ সকল পুজো কমিটিকে নেওয়ার কথা বলেন আদি নিউটনপাড়া দুর্গাপুজো কমিটির সদস্যরা। সারা বছরই আমাদের কাজকর্ম চলে। আদি নিউটনপাড়া দুর্গাপূজা কমিটির এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ, তো ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমেই আমাদের এবারের কর্মসূচির সূচনা হলো। এরপর আমাদের বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে, যেরকম ট্রি প্ল্যান্টেশন, ডেঙ্গু সচেতনতা, রোড সেফটি। আপনি দেখতে পাবেন আমাদের এখানে প্রচুর পোস্টার লাগানো আছে, বিভিন্ন রকম গাছ লাগান, প্রাণ বাঁচান, সেভ ড্রাইভ, সেভ লাইফ। এটা আমাদের ৪র্থ বর্ষ রক্তদান শিবিরের। আমরা চাই যে প্রত্যেকটি পুজো কমিটি যদি এরকম ছোটো ছোটো ক্যাম্প করে, তাহলে মনে হয় যে আমাদের ব্লাড ব্যাংকের যে ক্রাইসিসটা রয়েছে সেটা অনেকটাই আমরা দূর করতে পারবো। আমার নাম রাজু সাহা, আমি আদি নিউটনপাড়া দুর্গাপুজো কমিটির একজন সদস্য। পূজা কী হচ্ছে এবার আপনাদের? আমাদের পুজোর থিম রয়েছে প্রজাপতি উদ্যান। আমাদের বড় করেই পুজোটা হচ্ছে। আশা করব জলপাইগুড়িবাসীকে আমরা অন্তত 25 বছরের কিছু একটা উপহার দিতে পারবো। বামপন্থী একাধিক সংগঠনের কনভেনশন অনুষ্ঠিত হলো। রাষ্ট্রীয় সম্পদ লুঠের মোদী সরকারের ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রজেক্টের উপভোক্তা শাক বিরোধী বিদ্যুৎ বিল আইন সংশোধন ও স্মার্ট মিটার ও বনাঞ্চল সংরক্ষণ সংশোধনী আইন ও রাজ্যের লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করার দাবিতে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন সংশোধনী বিরোধী প্রতিরোধ সংগ্রামমুখী গণ কনভেনশন রবিবার রবীন্দ্র ভবনে প্রায় 20টি বামপন্থী সংগঠনের ডাকে কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল। এই দিনের কনভেনশনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে বামপন্থী সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন। পুজোতে নতুন বস্ত্র দান সাধারণ মানুষদের। রবিবার মোহিতনগর হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন মোহিতনগর হিন্দু মিলন মন্দিরের প্রাঙ্গণ থেকে প্রায় শতাধিক মানুষের হাতে নতুন পুজোর বস্ত্র তুলে দিলেন। এই ধরনের উদ্যোগ বিগত বছর থেকেই তারা করে আসছেন। এবছরও সেই উদ্যোগ থেকে তারা পিছিয়ে পড়েননি। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য সঞ্জিত কর্মকার বলেন, প্রতিবার এই কর্মসূচি পালিত হয়, এবারও আমরা এই কর্মসূচি থেকে পিছিয়ে পড়িনি। কয়েক শতাধিক অসহায় দরিদ্র মানুষের কাছে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। পাশাপাশি আজকের এই কর্মসূচিতে কলকাতার একটি সাংস্কৃতিক সংস্থা বিশেষভাবে সাহায্য করেছিলেন বলে তিনি বলেন। বস্ত্র বিতরণের পর সকলকে পেট ভরে দুপুরের আহারের উদ্যোগও নিয়েছিলেন তারা। আমরা এই বস্ত্র বিতরণগুলো করা হচ্ছে। আমাদের এখানে এসেছেন কলকাতা থেকে এই মনন সংস্থার সম্পাদক মহাশয়, উনিও আছেন আমার পাশে। ইনারা বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলো করে থাকেন। শুধু এই দুর্গা পূজার প্রাক্কালেই নয়, ইনারা সরস্বতী পূজার সময় করে থাকেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথিতেও ইনারা এই বস্ত্র বিতরণ করে থাকেন এবং আহারের ব্যবস্থা করেন। তাই ইনারা এবার ভেবেছেন যে আমরা এবার কলকাতায় আবদ্ধ থাকবো না, এবার আমরা উত্তরবঙ্গটাকে ঘুরে দেখে, তাই আমাদের জলপাইগুড়ি জেলার মধ্যে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যে মোহিতনগরে একটি হিন্দু মিলন মন্দির আছে ভারত সেবা সংঘের, সেইখানে ওনারা যোগাযোগ করেন। তাই আমরা অনুমতি দিই। আমাদের অনুমতি নিয়ে এনারা কলকাতা থেকে এসেছেন, এসে এইখানে মনন সংস্থার পক্ষ থেকে আজকে এই বস্ত্র বিতরণ এবং তাদেরকে একটু আহারের ব্যবস্থা করা হয়েছে। উত্তরের সংবাদে এখন সময়ের সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। একশো দিনের বকেয়া মজুরি ও আবাস যোজনার টাকা দ্রুত প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো।
100 দিনের বকেয়া মজুরি সহ আবাস যোজনার টাকা দ্রুত প্রদান দাবিতে রাজাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রান্তি ব্লকের বারোঘড়িয়া সাপ্তাহিক হাটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় বারোঘড়িয়া বাজার মিছিলটি পরিক্রমা করে। মিছিলের শেষে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। এই বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং রাজাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মিন্টু রায় জানালেন, গ্রামের মানুষের 100 দিনের বকেয়া মজুরি কেন্দ্র সরকার অনৈতিকভাবে আটকে রেখেছেন। এর পাশাপাশি আবাস যোজনার কেন্দ্রীয় নির্দেশ মতে সার্ভে করার পরেও গরিব মানুষেরা আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন। তারই প্রতিবাদে আজকে এই মিছিলটি সংগঠিত হলো। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও রাজাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মিন্টু রায় ছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রবিউল আলম, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রভাতী রায়, পঞ্চায়েত সদস্য নিখিল রায়, সুদীপ রায়, রামিজুল আলম, পঞ্চায়েত সমিতির সদস্য ও মৌসুমী প্রিন্স সহ প্রমুখ। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। রবিবার রাতে জলপাইগুড়ি হলদিবাড়ি প্রধান সড়কে একটি টোটো ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ এক শিশু। জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায় রাস্তার পাশে দুটি সেনাবাহিনীর শেল পড়ে থাকতে দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রশাসনের বারংবার সচেতনতা বার্তা প্রদান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। Preview.